দেশটা স্বাধীনতা পেয়েছিল 4th of July 1776। কত শত বছর হলো, তাদের সংবিধান হচ্ছে এইটুক, এই কয়েকটা 97 পৃষ্ঠে 27th অনলি 27টা অ্যামেন্ডমেন্ট হয়েছে 1774 থেকে আজকে কত। আর আমাদের সংবিধান হয়েছে আলহামদুলিল্লাহ এইটা, আরো হবে ইনশাআল্লাহ 1971-এর পর থেকে এইটা, এবং এটা লেটেস্ট ভার্সানটা। তো আমি কেন দুই পাশে দুইটা রাখলাম, আজকে আমি অবগত যে এখানে সবাই ল স্টুডেন্ট না। ল স্টুডেন্ট হইলে আমাদের কথা বলার বিষয়বস্তু একরকম হয়। এখানে আমরা লয়ারও আছি, রাজনৈতিক কর্মীও আছি, ব্যাংকেরও আছি, সবার সহজলভ্য করার জন্যই কথা বলা। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি সম্রাটকে। আমরা যদি আমাদের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত একটু বিশ্লেষণ করি, তাহলে দেখতে পারবো কি আমাদের মধ্যে যে উদারতাটা থাকা উচিত ছিল রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে স্বাধীনতার পর যে সুযোগটা ছিল সারা দেশকে একটা আমব্রেলার নিচে নিয়ে আসা এবং সেটা সাংবিধানিক কাঠামোর মাধ্যমে প্রতিষ্ঠিত করা। আনফর্চুনেটলি ফ্রেমার অফ দ্য কনস্টিটিউশন, প্রথম যারা ফ্রেম করেছেন তারা প্রত্যেকেই, একজন বক্তা বলেছেন যে তৎকালীন সময়ের আওয়ামী লীগের নেতা ছিলেন ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিনুল ইসলাম সাহেব সহ। হ্যাঁ, এবং রিফ্লেকশন হয়েছে ঠিক একই রকম। তারপরে যদি আমরা বিভিন্ন সময় সাংবিধানিক যে সংশোধনীগুলো দেখি, সেই সংশোধনীগুলো যদি আমরা খুব মানে টু দ্য পয়েন্টে না দিয়ে, যে সংশোধনীগুলো সবচেয়ে আলোচিত, যেমন চতুর্থ সংশোধনী একদম পুরাপুরি, মানে সে 1793 সালের যে চিরস্থায়ী বন্দোবস্ত ছিল, ওই চিরস্থায়ী বন্দোবস্ত করার একটা প্রবণতা না, সাংবিধানিকভাবে প্রচেষ্টা ছিল আওয়ামী লীগের এবং শেখ মুজিবের নেতৃত্বে। তার ধারাবাহিকতা ধরেন কি আমরা মানে ফলশ্রুতি কি সবাই আমরা জানি। তারপর এই পঞ্চম সংশোধনীটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব নিয়ে এলেন, এনে তিনি বাংলাদেশকে একটা নতুন এবং সার্বজনীন দেশে পরিণত করলেন। কারণ আমি যে কয়েকটা সংশোধনী সবচেয়ে বেশি আমাদের স্বাধীনতা উত্তর বাংলাদেশের আলোচনা, কিশোরী মানে প্রত্যেকটি একটা আমব্রেলার মধ্যে, অর্থাৎ আমাদের এই যে ভূখণ্ড রাষ্ট্র কাঠামো, সেই কাঠামোর পরিপূর্ণ রূপটা পঞ্চম সংশোধনীর মাধ্যমে দেয়া হলো। যদিও পরবর্তীতে সেটা এই সরি টু সে সবাই বলে আইনি পেশায় যারা আছেন যে কুখ্যাত খায়রুল হক সেটাকে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখে বাতিল করে দিলেন, যদিও সেই সংশোধনীর অনেকগুলা অনুচ্ছেদ রেখে দিল দেশের স্বার্থে, অর্থাৎ পিক অ্যান্ড চুজ, ভালো জিনিসগুলো রেখে দিল আর অনেক জিনিস তাদের দলীয় আদর্শের পরিপন্থী না, সেই জিনিসগুলা ডিসকার্ড করে দিল। পঞ্চদশ সংশোধনীর পরে এরশাদের বিরাট একটা সময় চলে গেছে, অষ্টম সংশোধনী হয়েছে, এই সমস্ত বিষয়গুলো আলোচিত ছিল। সবচেয়ে বেশি আলোচিত ত্রয়োদশ সংশোধনী। তার আগে কিন্তু দুইটা সংশোধনী ছিল, 11th and 12th সংশোধনী। তারপর ত্রয়োদশ সংশোধনীটাও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিল। আমি কেন কম্পারিজন স্টাডিটা করছি যে স্বাধীনতার পর বাংলাদেশ সংবিধান কিভাবে সংশোধনীগুলো হচ্ছে, কোনটা ভালো কোনটা মন্দ, কে ভালো দিকটা করছে, কে অপেক্ষাকৃত মন্দ দিকটা করছে। ত্রয়োদশ সংশোধনীর পরে সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে পঞ্চদশ সংশোধনী, যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে শেখ হাসিনা সেই তার বাবার চতুর্থ সংশোধনীর চেয়েও ভয়াবহ আওয়ামী লীগের গঠনতন্ত্রটা পরিপূর্ণভাবে এখানে ইমপ্লিমেন্ট করা হলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এই যে সংশোধনীগুলো করা হচ্ছে বা করা হয়েছে, তারপর 16th অ্যামেন্ডমেন্ট আরেকটা করা হলো, সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কোর্টকে শেখ হাসিনা তার কন্ট্রোলে নেওয়ার জন্য
যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার যেটা প্রতিষ্ঠিত করেছিলেন, সেটাকে রদ করে দিল। অর্থাৎ এই পর্যন্ত যতগুলা সংশোধনী হয়েছে স্বাধীনতা উত্তর বাংলাদেশে, যত সংশোধনীগুলা গণতান্ত্রিক এবং দেশের স্বার্থে, সব সংশোধনীগুলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া করেছেন। আর যে সংশোধনীগুলা দেশের স্বার্থ পরিপন্থী, আমি এই কারণে প্রথমে বললাম দেশের মানে মানুষের জন্য সংবিধান নাকি সংবিধানের জন্য মানুষ। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন সংবিধানের জন্য মানুষ হয়, বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া বা বিএনপি যখন ক্ষমতায় থাকে এটার উল্টাটা হয়, মানুষের জন্য সংবিধান হয়। তো আমাদের এই আজকের এই বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে সবচেয়ে খুব উল্লেখযোগ্য বিষয় দাঁড়িয়েছে সংবিধান। যদিও আমাদের সম্রাট অনেক কষ্ট করে লিখনটা লিখেছে, আই সিনসিয়ারলি অ্যাপ্রিসিয়েট দ্যাট, বাট একটা জায়গায় আরেকটু রিডিফাইন করা উচিত। সেটা হলো যে ফেসিজম সংবিধান ক্রিয়েট করে না। আমার কাছে এখানে অত্যন্ত বিনয়ের সাথে একটু আমি ডেভিয়েট করতে চাই যে ফেসিজম সংবিধান পরিপূর্ণভাবে ক্রিয়েট না করলেও সংবিধান লিড করে ফেসিজমকে প্রতিষ্ঠা করার জন্য। যেমন শেখ হাসিনা, ওয়াজেদ এবং শেখ মুজিব, তারা যে সাংবিধানিক সংস্কার বা সংশোধনীগুলো আনলেন, প্রত্যেকটাই কিন্তু নিজের ক্ষমতাকে প্রলম্বিত করা এবং চিরস্থায়ী করার মতো। যেমন দেখেন 15th অ্যামেন্ডমেন্টে এমন অনেক ধারা আছে, শেখ হাসিনা বলা আছে 2টা পার্লামেন্ট একসাথে চলতেছে। আপনাদের নিশ্চয় মনে আছে 2টা পার্লামেন্ট কিন্তু একসাথে চলমান ছিল, বিশ্বের ইতিহাসে নেই। পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেও বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা না দেয়া পর্যন্ত সেই প্রধানমন্ত্রী কার্যক্রম করতে পারবে না। হ্যাঁ, তো এই যে এই জিনিসগুলা, মানে এটা হয় কি, একজন দর্জি যখন টেলার মেড স্যুট, যে হ্যাঁ আমার মাপ এটা এইভাবে না এইভাবে কাটো, ঠিক তার মতো করে সংবিধানকে কাটাছিড়া করে নিজের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য এই বড় একটা বই বানিয়েছে। হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স? কনসিকুয়েন্স হচ্ছে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। অর্থাৎ আমাদের এ থেকে শিক্ষা নেওয়া হচ্ছে, আমরা যদি দেশের স্বার্থে রাজনীতি করি, এই কথাগুলো এই কারণে বলছি, আমরা প্রত্যেকে কম বেশি এখানে রাজনৈতিক কর্মী। দেশের স্বার্থে যখন রাজনীতিটা করব, দেশের সামগ্রিক স্বার্থ বিবেচনা করা, তখন কিন্তু আমাদেরকে পালাতে হবে না। হয়তো আমাদের উপরে অত্যাচার হবে, জুলুম হবে, নির্যাতন হবে, যা 2006 সন থেকে কার্যত বিএনপি নামক সংগঠনটি নির্যাতনের মুখোমুখি আজ পর্যন্ত টিকে আছে। কারণ কি? কারণ একটাই, বিএনপির রাজনীতিটা দেশের স্বার্থে, শহীদ জিয়ার রাজনীতি ছিল দেশের স্বার্থে, বেগম খালেদা জিয়ার রাজনীতি হচ্ছে দেশের স্বার্থে। জনাব তারেক রহমান সাহেব আরেক ধাপ এগিয়ে গেছেন। যে বিষয়গুলো এখন আলোচিত হচ্ছে, তিনি 2023 সনের 11 জুলাই ওয়েস্টিন হোটেলে আলোচনা করেছেন 31 দফা কর্মসূচির মাধ্যমে। যে বিষয়গুলো হাসিনা পতনের পরে আলোচনা হচ্ছে আজকে, বিভিন্ন উপদেষ্টা, আমাদের ছাত্র, সুশীল সমাজ, এই প্রত্যেকটা জিনিসে কিন্তু অ্যাড্রেস করেছেন জনাব তারেক রহমান সাহেব 2023-এর 11 জুলাই। কীরকম? সাংবিধানিক কাঠামোর একটা পরিবর্তন করতে হবে। এই কারণে তিনি ঘোষণা দিয়েছেন, জনগণ যদি বিএনপিকে নির্বাচিত করেন তাহলে সংবিধান সংস্কার একটা কমিশন গঠন করা হবে। দেখুন, সংবিধান সংস্কারের জন্য কমিশন কেন? কারণ আমরা জানি 15th অ্যামেন্ডমেন্ট বাংলাদেশকে অস্তিত্ববিহীন করে দেওয়ার মতো একটা কাজ করেছিল। অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবর্তে সাংবিধানিকভাবে গণপ্রজাতন্ত্রী আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত করেছে 15th অ্যামেন্ডমেন্ট। এই অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি বলেছেন একটা সংবিধান সংস্কার কমিটি। আরও দেখুন, আজকে এই যে এই কনস্টিটিউশনে দেয়া আছে যে ইউএসএতে আপনারা জানেন 2 বারের বেশি প্রেসিডেন্ট কেউ হতে পারে না। ওভারনাইট উই ক্যান নট চেঞ্জ এভরিথিং। কিন্তু তারেক রহমান সাহেবের ফরসাইটনেস এবং যুগান্তকারী উদ্যোগ এবং স্লোগানটা কি, 2 মেয়াদের বেশি পরপর কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি কেউ থাকতে পারবে না। তারপরে উনি আরো কিছু কিছু বিষয় নিয়ে আসছেন,
যেমন বাংলাদেশ হবে একটা রেইনবো স্টেট, রেইনবো স্টেট, অর্থাৎ শহীদ জিয়া যেমন প্রত্যেককে এক ছাতার নিচে নিয়ে আসছিলেন, ঠিক জনাব তারেক রহমান সাহেবের আগামীর বাংলাদেশের স্বপ্ন হচ্ছে বাংলাদেশ একটা রেইনবো স্টেট হবে। রংধনুর যেমন 7টা রং থাকে, ঠিক তেমনিভাবে সকল দল মত পথ জাতি গোষ্ঠী নির্বিশেষে প্রত্যেককে একটা ছাতার নিচে নিয়ে আসা। তারপরে আর্টিকেল 70, যেটা অনেকে আলোচনা করেছেন, আর্টিকেল 70 একটা অত্যন্ত পার্টিনেন্ট একটা ধারা আমাদের গণতন্ত্র বিকাশের জন্য। সেই ক্ষেত্রে কিন্তু জনাব তারেক রহমান সাহেব অ্যাড্রেস করেছেন কি, যে আর্টিকেল 70টা সময় উপযোগী করা হবে, অর্থাৎ দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং স্টেট পলিসির ক্ষেত্রে আর্টিকেল 70টাকে আমরা কঠিন করব। অন্যান্য অনেক ক্ষেত্রে রিল্যাক্স করা হবে, সাবজেক্ট টু ডিসকাশন উইথ আদার স্টেক হোল্ডার্স। এরকম সংবিধানের প্রত্যেকটাই যে ধারাগুলো আমাদের রাষ্ট্রীয় অখণ্ডতাকে এবং সার্বভৌমত্বকে টাচ করছে, প্রত্যেকটা জিনিসই তিনি এনেছেন 31 দফার মাধ্যমে। আজকে 31 দফাটা যদি আমরা পরিপূর্ণভাবে যদি একটু পড়ার সুযোগ পাই বা চেষ্টা করি, আমাদের অনেকগুলো কোশ্চেনের জবাব কিন্তু 31 দফার মধ্যে আছে, অনেকগুলো কোশ্চেন। তো আমি যেটা রিকোয়েস্ট করব, আজকে পাঠচক্রের যারা বিদগ্ধ অংশগ্রহণকারী এবং আলোচক আছেন, প্রত্যেকেই দয়া করে 31 দফার দফাওয়ারি একটু পড়ার চেষ্টা করবেন। এখানে আমাদের অনেকের এই কোশ্চেনের উত্তর ওখানে দেয়া আছে, এবং উই সিনসিয়ারলি অ্যাপ্রিসিয়েট দ্য লিডারশিপ অফ মিস্টার রহমান, তার ফরসাইটনেসটা, যে কাজটা এখন আমরা করার জন্য কমিশন উপকমিশন করছি, বিদেশ দেশ সব মিলিয়ে এনে একত্র করছি, করে কয়েকটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। সেই কমিশনটা কিন্তু উনি আরও 1.5 বছর আগে অ্যান্টিসিপেট করে বলে দিয়েছেন উইল ডু ইট। আরও সাংবিধানিক অনেক পরিবর্তন হবে। কোশ্চেন হচ্ছে এখন আজকের যেটা মূল বিবেচ্য বিষয়, যে এটা বিপ্লবোত্তর নয়া বাংলাদেশের সাংবিধানিক সংস্কার পুনর্লিখন নাকি পুনঃপাঠ। দেখুন, সংবিধান আমরা সংস্কার করি, পুনর্লিখন করি, পুনঃপাঠ করি, হোয়াট এভার উই ডু, উই হ্যাভ টু হ্যাভ এ ম্যান্ডেট অফ দ্য পিপল। কারণ জনগণ এই রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের মালিকানা হচ্ছে জনগণের কাছে, এবং জনগণই একমাত্র রায় দিবে সাংবিধানিক বিষয়ে কি কি করণীয় চায়। অফকোর্স এখন যে অবস্থায় আছে, শেখ হাসিনা ওয়াজেদের পালিয়ে যাওয়ার পরে দেশের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বর্তমান যে সরকার আছেন, অফকোর্স সেই সরকার রাজনৈতিকভাবে একটা ভ্যালিড সরকার এবং সাংবিধানিকভাবেও ভ্যালিড সরকার। অনেকে কোশ্চেন করতে পারে যে ভোটের মাধ্যমে নির্বাচিত না, কিন্তু বাংলাদেশে ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে, সমন্বয়ের ভিত্তিতে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই সংবিধানের যে রক্ষক মহামান্য সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি কাউন্সিল আর্টিকেল 106-এর আলোকে মতামত দিয়ে এই সরকারের ভ্যালিডিটি দিয়েছে। এখন এই সরকারের সংবিধান সংস্কার প্রশ্নে তাদের করণীয় কি? অফকোর্স তাদের অনেক করণীয় আছে। তারা যেহেতু কমিটমেন্ট করছে, ওনারা সংবিধান সংস্কার উপকমিটি করেছেন, বিভিন্ন উপকমিটির মধ্যেই সংবিধান সংস্কার উপকমিটি। আমরা মনে করি এই উপকমিটিতে আমরা দলগতভাবে বিএনপির পক্ষ থেকেও 62টা দফাওয়ারি সংস্কারের জন্য একটা প্রস্তাবনা দিয়েছি। এরকম বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তাবনা দিচ্ছেন। নিশ্চয়ই তারা সেই প্রস্তাবগুলা কম্পাইল করে সেই প্রস্তাবগুলা হয়তো সংযোজন বিয়োজন করে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর উপস্থাপন করবেন। দেন প্রধান উপদেষ্টা উইল ডিসাইড হোয়াট ইজ দ্য নেক্সট কোর্স অফ অ্যাকশন। বাট অ্যাট দ্য সেম টাইম প্রত্যেকের স্টেক হোল্ডারের এটাও আমাদের মাথায় আছে যে সংবিধান সংস্কার, সংবিধানের সংশোধনী করার জন্য পিপুলস ম্যান্ডেট দরকার। আর পিপুলস ম্যান্ডেটের জন্য সর্বপ্রথম দরকার মানুষের ভোটাধিকারের মাধ্যমে একটা সার্বভৌম সংসদ প্রতিষ্ঠা করা। সেই সার্বভৌম সংসদেই পারে সংবিধানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে। আমরা মনে হয় যে এই জায়গায় কিছুটা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন অনেকের যে অনেক ধরনের কোশ্চেন ছিল মামলা নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে, মামলা সংক্রান্ত বিষয় কোনটা, আমি খুব স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই। মামলা আমরা রাজনৈতিকভাবে বলি মিথ্যা মামলা, ফরমায়েশি রায়, বাট
যখন মামলাটা রুজু হয় এবং আদালতে যায়, আইনের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে রাষ্ট্রপতি দণ্ড মওকুফ করেছেন সমস্ত রাজনৈতিক দলের আহ্বানে, বাট আমি আদালতের মাধ্যমে এই মামলাগুলো নিষ্পত্তি চাই। যে কারণে আপনারা জেনে খুশি হবেন, চ্যারিটেবল ট্রাস্ট কেস গতকালকেই রায় বাতিল হয়েছে, বেকসুর খালাস হয়েছেন দেশনেত্রী। ঠিক তেমনিভাবে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট কেস, জিয়া অরফানেজ ট্রাস্ট কেস, সেটা মহামান্য সুপ্রিম কোর্টে অ্যাপেলেট ডিভিশনে পেন্ডিং আছে। এরকম প্রত্যেকটা মামলায় কিন্তু আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে। উই ডু এগ্রি এবং আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিংস অ্যান্ড ইমোশন অফ আওয়ার অ্যাক্টিভিস্ট। শত সহস্র মামলার আসামি, আমি নিজে 39টা মামলার আসামি। তো এই যে এই প্রক্রিয়াটা আমাদের দলগতভাবে সিদ্ধান্ত, আইনি প্রক্রিয়া আমরা মোকাবেলা করব, বাট রাষ্ট্র অনেকাংশে সেই কাজটা করে নিতে পারে, পেন্ডিং মামলাগুলা উজ্জ্ব করে নিতে পারেন, যেটা আমাদের একটা প্রেস নোটের মাধ্যমে আইন মন্ত্রণালয় জানিয়ে দিয়েছেন ওনারা উজ্জ্ব করবেন। সো আমরা অপেক্ষায় আছি যে মামলাগুলোর কনভিকশন বা রায় ঘোষণা করা হয় নাই, সেই মামলাগুলো রাষ্ট্র চাইলে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে উঠিয়ে নিতে পারে। আর যাদের মামলাগুলো কনভিকশন হয়েছে, অনেকের পরবর্তীতে আপিলের মাধ্যমে সেই মামলাগুলো খারিজ হয়ে গেছে, আপিলটা নিষ্পত্তি হয়ে গেছে। তো আমিও অনুরোধ জানাবো আমাদের দলের নেতাকর্মী যত তাড়াতাড়ি সম্ভব এই আপিলটা করে নিষ্পত্তির জন্য, কারণ আমরা অনেকেই একটা ভ্রান্ত ধারণার মধ্যে থাকি যে মামলা উইথড্র করবে। মামলা উইথড্র করতে পারে, কিন্তু কনভিকশনটা উইথড্র করতে গেলে আদালতে যেতে হবে। সেন্টেন্সটা রাষ্ট্রপতি উইথড্র করতে পারে, কিন্তু কনভিকশন রাষ্ট্রপতির উইথড্র করার কোনো ক্ষমতা নাই, এই সংবিধান কাউকেই দেয়নি। যে কারণে আমরা অদন্নতি বিলম্বে আদালতে যেতে হবে যাদের কনভিকশন হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, সংবিধান নিয়ে আজকে এই আলোচনা হচ্ছে অত্যন্ত আশার একটা বিষয়, কারণ অনেকেই মনে করে যে বিএনপি শুধু এই পোস্টার ফেস্টুন এই সমস্ত রাজনীতিতে বিশ্বাসী। আসলে যে বিএনপি একটা বুদ্ধিবৃত্তিক দল, এবং বিএনপি যে বুদ্ধিবৃত্তিক চর্চা করে এই পাঠচক্রের মাধ্যমে আপনারা ধারাবাহিকভাবে সেটা প্রমাণ করে যাচ্ছেন। আমার মনে হয় এই পাঠচক্রের আলোচনা এবং পাঠচক্রের বৈশিষ্ট্য জাতীয়ভাবে আরও ব্যাপ্তিটা বাড়ানো দরকার। প্রত্যেকটা জেলাওয়ারি আপনারা পদক্ষেপ নিতে পারেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, উনি এই যে তাত্ত্বিক বিশ্লেষণধর্মী এবং জ্ঞান গর্ব আলোচনাগুলো অত্যন্ত পছন্দ করেন। আজকে বিভিন্ন পর্যায়ে দেখুন আপনারা 31 দফা নিয়ে কিন্তু বিভাগওয়ারি কাজ চলছে, ঠিক আপনারা পাঠচক্রের মাধ্যমে বিভিন্ন বিভাগওয়ারি এরকম কিন্তু বৈঠক করতে পারেন। তাতে হবে কি, আমাদের রাজনৈতিক যে চর্চা সেটা আরও বিকশিত হবে, এবং পাঠচক্র যে একটা প্রতিষ্ঠান বিএনপির অভ্যন্তরে কাজ করছে সেইটাও জাতীয়ভাবে আরও পরিচিতি পাবে, এবং এটা আমাদের দরকার কেন, আমরা তো নিজেরাই এখানে দেখুন, বিএনপি যখন গঠন করা হয় তখন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্যার বিভিন্ন দলের নেতৃবৃন্দের অংশগ্রহণের মাধ্যমে বিএনপিটা গঠন করেছেন। এখন কিন্তু অনেক জায়গায় বিএনপি তৃতীয় প্রজন্ম হয়েছে, দ্বিতীয় না, শুধু তৃতীয় প্রজন্ম বিএনপি করে। এই যে প্রথম প্রজন্মের পরে দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্ম, আমরা কিন্তু বিএনপির ঘরের বিএনপি। এই যে বিএনপির ঘরের বিএনপি, দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম, অনেকেই কিন্তু সেটাকে যেভাবে নেওয়া উচিত, আমাদের দলের অভ্যন্তরে অনেকেই সেটা বেশিভাবে নিতে চায় না, নেয়নি। আমি নিজে ফেস করেছি অনেক কথা। অনেক নেতা আছে, আনফর্চুনেটলি, সরি টু সে, ও তোমাদের ছাত্রদল। এই কথাটা যখন আমি শুনি হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমি যেখানে ছাত্রদল বলে প্রাউড ফিল করি, সেখানে তোমাদের ছাত্রদল বলা হয় কেন? আমাদের যে বুদ্ধিবৃত্তিক কাজগুলা, আমরা যে গঠনমূলক কাজগুলা করি, সেই কাজগুলা দলীয়ভাবে যেভাবে প্রস্ফুটিত হওয়া উচিত ছিল এবং বিকশিত হওয়া উচিত ছিল, মিডিয়াতে যাওয়া উচিত ছিল, আনফর্চুনেটলি সেভাবে যায়নি। আমি আজকে এই আলোচনা করতে গিয়ে একটা নিজের স্মৃতিচারণ করছি। এইভাবে আমি যখন ব্যারিস্টারেট ল পড়তে যাই, তখন 96-এর দ্বিতীয় 96-এর শেষের দিকে, 98-এর আমি যাই। যাওয়ার আগে আমাদের ইউনিভার্সিটিতে শেখ হাসিনা আসার পরে তো আমাদেরকে হল থেকে বের করে দিল, অনেক কিছু চড়াই উতরাই
হচ্ছিল, আমি তখন সম্ভাব্য মানে আলোচনায় ছিল সেক্রেটারি হব ছাত্র দলের। তো এই আলোচনার মধ্যেই আমি ব্রিটিশ হাই কমিশনে আমার প্রস্তুতি শেষে ভিসা পাই। পাওয়ার পরে আমি স্মৃতিচারণ করছি, আমরা সবাই কম বেশি এটা থেকে একটু শিখাও না ঠিক শেয়ার করা এক্সপিরিয়েন্সটা। আমি ভিসা পাওয়ার পরে খুব একটু হতবিহ্বল হয়ে গেলাম যে আওয়ামী লীগ ক্ষমতায়, আমি নিয়ে চলে যাচ্ছি লন্ডনে। স্বাভাবিকভাবে বয়সের কারণে তখন মনে হচ্ছিল অনেকে হয়তো ভাববে যে ক্ষমতা মানে বিরোধী দলে চলে যাচ্ছি। তা আমি কিছুটা দ্বিধান্বিত, কাউকে বলবো কাউকে বলবো না। তখন আমি আমাদের ডাকসুর ভিপি আমান ভাইয়ের সাথে কথা বললাম। তো আমান ভাইও চাচ্ছিলেন যে আমি ছাত্রদলের রাজনীতিটা কন্টিনিউ করি, আবার বলতেছেন না তুমি তো কাজ তো ঘটায় ফেলছো সুন্দর, যদি ব্যারিস্টার হইতে পারো কাজ হয়ে গেছে। তো আমি তখন তো আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উনি তো আর